হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর আমি যেটা বলেছিলাম বাবা, যে সামনে যেহেতু উপায় নেই, তোমরা অনেকে হয়তো রেলের এনটিপিসিটা টার্গেট করছো, এবং সেই জন্য যেটুকু আমার তরফ থেকে করা যেতে পারে সেই জন্য আমি আসলাম, যেখানে 30টা কোশ্চেন থাকে জিএস এর, এবং সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের বড়সড় ভূমিকা আছে। অনেকেই তোমরা বলছিলে যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে যদি একটুখানি মাগাপ করিয়ে দেওয়া যায় মূল ইম্পর্টেন্ট জায়গাগুলো। তো স্পোর্টস রিলেটেড জায়গা, কিংবা ইন্ডিয়ার ফার্স্ট যে ইভেন্টগুলো হচ্ছে, কিংবা তার লেভেলের স্ট্যাটিক জিকেগুলো, কিংবা ডিফেন্স, কিংবা সায়েন্স টেকনোলজি, কিংবা সামিট অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ডস, এই কোন কোন জায়গাগুলো রেলিভেন্ট টপিক সেইগুলোকে নিয়ে এসে আমরা ওভারঅল এক বছর কিংবা তার সঙ্গে সঙ্গে মানে পারিপার্শ্বিক বা সেই সম্পর্কিত যদি কিছু পিছনের খবর থাকে সেগুলোকে তুলে নিয়ে আসছি তোমাদের কাছে, এবং সেই এপিসোড সিরিজ আমরা চালাচ্ছি। এবং তারই আজকে কথা অনুযায়ী প্রথম সেশন। তো মন দিয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করো। নোটটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো, লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, সেই লিঙ্কে জয়েন করে যাও অবশ্যই, ওখানে তোমাকে নোটটা ক্লাসের নোটটা দিয়ে দেওয়া হবে। তো চলো আজকে সেশন আমরা শুরু করে দিই। সেশন প্রথম, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। কি কোশ্চেন? হু ইজ দ্য 86 চেস্ট গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া? ভারতের 86তম দাবা গ্র্যান্ড মাস্টার কে? অপশন এ শ্যাম নিখিল পি, অপশন বি প্রণব ভি, অপশন সি এল আর শ্রীহরি, অপশন ডি অভিজিৎ গুপ্তা। দ্রুত অ্যান্সার করার বাবা তোমরা চেষ্টা করো, কমেন্টে জানিয়ে দাও কি হবে, শ্যাম নিখিল পি, নাকি অপশন বি প্রণব ভি, নাকি অপশন সি এল আর শ্রীহরি, নাকি অপশন ডি অভিজিৎ গুপ্তা। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও, দ্রুত কমেন্টে জানিয়ে দাও। স্যার এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার সি হবে, এল আর শ্রীহরি। এল আর শ্রীহরি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা যদি স্যার অ্যানালিসিসটা দেখে নিই, অ্যানালিসিস কি স্যার? তামিলনাড়ুজ এল আর হরি শ্রীহরি বিকামস দ্য 86th ইন্ডিয়ান চেস্ট গ্র্যান্ড মাস্টার। ভারতের 86তম গ্র্যান্ড মাস্টার হলেন তামিলনাড়ু রাজ্যের। পরীক্ষা কোশ্চেন দিতে পারে কোন রাজ্য সম্পর্কিত তিনি? তামিলনাড়ুর এল আর শ্রীহরি, তিনি 86তম ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার হলেন। এল আর শ্রীহরি 2025 সালের এশিয়ান ইন্ডিভিজুয়াল মেন্স দাবা চ্যাম্পিয়নশিপ 86তম চেস গ্র্যান্ডমাস্টার অফ ইন্ডিয়া, থার্ড গ্র্যান্ডমাস্টার নর্মস অ্যাট এশিয়ান ইন্ডিভিজুয়াল মেন্স চেস চ্যাম্পিয়নশিপ 2025 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল, তার মারফত তিনি ভারতের 86তম গ্র্যান্ডমাস্টার হিসাবে তিনি তার নাম উজ্জ্বল করলেন। এছাড়াও যদি আমরা আরেকটু অ্যানালিসিস দেখে নিই, তাহলে কি দেখবো? জিকের কোশ্চেন, ট্র্যাডিশনাল জিকের কোশ্চেন এই রিলেটেড আসে তোমাদের বললাম, তো সেই সম্পর্কিত জিকেগুলো তোমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। চলো কি দেখে নিই স্যার? দেখে নিই এটাই, যে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে ছিলেন? তোমরা সকলেই জানো এটার অ্যান্সার বিশ্বনাথন আনন্দ 1988-এ। বিশ্বনাথন আনন্দ 1988-এ ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার। এবং তোমাকে যদি বলা হয় ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টারের নাম কি, ইন্ডিয়াস ফার্স্ট ওম্যান গ্র্যান্ডমাস্টার, তখন তুমি বলবে কোনেরু হাম্পি। কোনেরু হাম্পি ভারতবর্ষের প্রথম মহিলা, মাত্র তিনি 15 বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে বিশ্বের কম বয়সী মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার ছিলেন তিনি 2002 সালে। সালটাও খেয়াল রাখো, 2002 সালে ভারতের প্রথম মহিলা কোনেরু হাম্পি, এবং তিনি সব থেকে বিশ্বের কনিষ্ঠ মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার ছিলেন। বর্তমানে ভারতে 3জন মহিলা গ্র্যান্ডমাস্টার আছেন, এটাও খেয়াল রাখতে হবে। বর্তমানে যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্র্যাটেজিটা যদি একটু ভাস্ট পড়ো, তাহলে ভারতবর্ষে বর্তমানে 3জন মহিলা গ্র্যান্ডমাস্টার আছেন। একজনের মধ্যে এই ভদ্রমহিলা 2002 সালে হয়েছিলেন, কোনেরু হাম্পি। এছাড়া দ্রোণাভালি হারিকা, আর আর বৈশালী। তোমরা একটু জানিয়ে দাও এই 3জন মহিলা কোন কোন রাজ্য থেকে বিলং করেন। ঠিক, তো আমরা প্রথম ভারতবর্ষের কোন মহিলা গ্র্যান্ডমাস্টার ছিলেন দাবা খেলায়, ভারতের প্রথম, এবং বর্তমানে কারা কারা আছেন সেটাও জানিয়ে দিলাম। চলে আসো, তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে বাবা সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে কানাডার প্রথম হিন্দু মহিলা বিদেশমন্ত্রী কে হলেন? সম্প্রতি কানাডার প্রথম হিন্দু মহিলা, কানাডাস ফার্স্ট হিন্দু ওমেন ফরেন মিনিস্টার কে হলেন? বলো। মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো জেনে যাওয়া উচিত, মোস্ট ইম্পর্টেন্ট জিএস যেগুলো জেনে যাওয়া উচিত, যেটুকু রেলের জন্য ইম্পর্টেন্ট বলে মনে করছি সেগুলো তোমাদের সাথে বলছি।
তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে এগুলো রিভিশন করে যাবে বা এই ধরনের টপিকগুলো কেন তুলে আনছি সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করো। অপশন বলো, অপশন কোনটি হবে? অনিতা আনন্দ নাকি অপশন বি মেলানি জেলি নাকি অপশন সি ক্রিস্টিয়া ফিল্যান্ড নাকি অপশন ডি মেরি এনজি? কি হবে স্যার অ্যান্সার? কানাডার প্রথম হিন্দু মহিলা বিদেশ মন্ত্রী কে হলেন? অনিতা আনন্দ নাকি মিলানি জোলি নাকি ক্রিস্টিয়া ফিল্যান্ড নাকি মেরি এনজি? কি হবে অ্যান্সার? কমেন্টে জানাও দ্রুত করে। স্যার এটার অ্যান্সার নাম দেখে ভাষা করে বুঝে নেওয়া উচিত, সেটা হচ্ছে অনিতা আনন্দ। জেনে নি জিকে পোর্শনের জিএস পেপারটা কি। অনিতা আনন্দ was appointed Canada's Minister of Foreign Affairs in the Mark Carney government. মার্ক কেনরি যে কানাডার এখন বর্তমান সরকার আছে, সেই মার্ক কেনরি কানাডা সরকারের পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী নিযুক্ত হলেন সাম্প্রতিককালে অনিতা আনন্দ। অনিতা আনন্দ তিনি কাকে রিপ্লেস করে আনছেন, মানে তার জায়গায় আগে কে ছিলেন? শি রিপ্লেসেস মেলানি জোলি তার আগেই ছিলেন, তার জায়গায় অনিতা আনন্দ আসলেন। বিকেম দ্য ফার্স্ট হিন্দু ওম্যান টু হোল্ড দিস পজিশন। কানাডার ইতিহাসে প্রথম হিন্দু মহিলা বিদেশমন্ত্রী হিসাবে তিনি ইতিহাস তৈরি করলেন এবং মেলানি জোলির তিনি স্থলাভিষিক্ত হলেন আর কি, তার জায়গায় তিনি এলেন। এই পার্টিকুলার অনিতা আনন্দ কে ছিলেন? অনিতা আনন্দ প্রিভিয়াসলি সার্ভড অ্যাজ দ্য মিনিস্টার অফ ডিফেন্স, ট্রান্সপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। কানাডার গুরুত্বপূর্ণ আরো অন্যান্য মন্ত্রক তিনি সামলেছেন এর আগে তিনি প্রতিরক্ষা, পরিবহন এবং ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীও কিন্তু তিনি ছিলেন। সুতরাং অনিতা আনন্দের নাম বিশ্ব রাজনীতির ইতিহাসে বা সাম্প্রতিক হিসাবে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য ক্ষমতাশালী নারীদের যে লিস্ট হয় তার মধ্যে অনিতা আনন্দের নাম কিন্তু এখন প্রজ্বল্যমান। তো খেয়াল রেখো এনার নামটা অনিতা আনন্দ। চলে আস পরের কোশ্চেন, তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে, দ্রুত অ্যান্সার করে দাও বাবা। অ্যান্সার কি হবে? হুইচ ইয়ার, কোন সালে ইজ ইন্ডিয়াস ফার্স্ট ক্রিউড গগনযান মিশন শিডিউল টু লঞ্চ? ভারতের প্রথম ক্রুড গগনযান মিশন, ক্রুড বলেছে, ক্রুড গগনযান মিশন কোন বছর উৎক্ষেপণের কথা রয়েছে? ভারতের প্রথম ক্রুড গগনযান মিশন কোন বছর উৎক্ষেপণ হবে বলে কথা হয়ে রয়েছে? অপশন এ 2025 সাল নাকি অপশন বি 2026 সাল নাকি অপশন সি 2027 সাল নাকি অপশন ডি 2008 সাল? দ্রুত কমেন্টে উত্তর বলো বাবা। অ্যান্সার কি হবে? এর অ্যান্সার 25, 26, 27, 28 কোন সাল ভারতের প্রথম ক্রুড গগনযান মিশন কবে হবে? স্যার এটার অ্যান্সার হয়ে যাবে 2027 সাল ইজ দ্য রাইট অ্যান্সার। 2027 ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার এক্সপ্লেনেশন জেনে নিই। ইন্ডিয়াস ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট মিশন, ইন্ডিয়াস ফার্স্ট ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান আন্ডার ইসরো known as গগনযান has officially entered its final development phase with the inaugural crewed launch now scheduled for early 2027. 2027 সালের শুরুর দিকে, একদম প্রথম দিকেই নির্ধারিত হয়েছে যে যেখানে ক্রিউড একদম উৎক্ষেপণ করা হবে 2027 সালের শুরুর দিকে। এটা পুরোটাই অর্গানাইজ করবে কে? ইসরো। ইসরোর অধীনে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান, ইন্ডিয়াস ফার্স্ট হিউম্যান স্পেস ফ্লাইট মিশন আন্ডার ইসরো কন্ডাক্ট হবে কবে? 2027 সালের শুরুর দিকে। This ambitious mission aims to send 3 astronauts into low Earth orbit for up to 7 days and marking a major milestone in the India's journey towards independent human spaceflight capability. অর্থাৎ এই যে লক্ষ্যমাত্রাটা নেওয়া হচ্ছে তার কারণটা কি? এই অভিযানটার লক্ষ্য হচ্ছে একটাই, যে 3 জন মহাকাশচারীকে ভারত থেকে পাঠানো হবে 7 দিনের জন্য, যেখানে একদম পৃথিবীর যে অ্যাটমসফিয়ারিক লেভেল তার একদম নিকটবর্তী লো লেভেলে নিম্ন পৃথিবীর যে কক্ষপথ আছে সেখানে পাঠানো, এবং যেটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তীকালে অনেকের সাথে সাহায্য নিয়ে করেছে, যেমন রাকেশ শর্মা গেছিল রাশিয়ার সাহায্য নিয়ে, সেরকম ভাবেই এটা ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিয়া অর্থাৎ ইসরো
নিজের থেকে সক্রিয়ভাবে কারো সাহায্য না নিয়ে, বাইরের মানুষের সাহায্য না নিয়ে সক্ষমতায় মানব মহাকাশ যান সক্ষমতার দিকে ভারত আরেকটু মাইলস্টোন অ্যাচিভ করবে বলে টার্গেট মাত্রা বা লক্ষ্যমাত্রা নিয়েছে। ঠিক, তো এটা স্যার খুব ইম্পর্টেন্ট। 2027 সালের দিকে কিন্তু একটা হিস্ট্রি হতে চলেছে। চলো পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে। খুব সাম্প্রতিককালে গেল 12ই মে, বলো আন্তর্জাতিক নার্স দিবস। আন্তর্জাতিক নার্স দিবস কোন সমাজ সংস্কারকের জন্মবার্ষিকী? দ্য ইন্টারন্যাশনাল নার্স ডে, যেটা 12ই মেতে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক নার্স দিবস, সেটা কার জন্মবার্ষিকীতে উদযাপন করা হয়? অপশন এ ক্লারা বার্টন, অপশন বি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, নাকি অপশন সি ম্যারি কুরি, নাকি অপশন ডি মাদার টেরেসা? খুব জলের মতো কোশ্চেন, ফটাফট দেখলেই অ্যান্সার করে দেওয়া উচিত কমেন্টে। দুটো স্যার অ্যান্সারটা করে দাও। অ্যান্সার কি হবে স্যার? এটার অ্যান্সার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম তোমরা শোনো, বিশ্বযুদ্ধের সময় তিনি নার্স হিসাবে প্রচুর ক্ষত বিক্ষত অনেক লোকজনের কিন্তু ট্রিটমেন্ট করেছিলেন, যুদ্ধরত যারা সৈন্য পড়েছিল তাদের জন্য। এটা তোমরা জানো, খুব কমন কোশ্চেন এটা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। চলো পরের কোশ্চেনে চলে আসি। 12ই মে দিবসটা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে বিশ্ব নার্স দিবস বা সেবিকা দিবস বলা হয়। আমি জানি না গুগল ট্রান্সলেট করলে রেলের পরীক্ষায় কি রকম বাংলা করবে, তাই জন্য বলে রাখি সব করা টার্ম। এনিওয়ে 5 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে, ফটাফট উত্তর দেবে। হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025? 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন দেশ আয়োজন করছে? তার মানে ভেন্যু থেকেও কিন্তু পরীক্ষায় আসবে। আমি কোন ধরনের কোশ্চেন তুলছি সেই মাইন্ডটা যদি ধরতে পারো, তাহলে কোন কোন জায়গায়, যে বিশাল বড় জায়গা, কারেন্ট অ্যাফেয়ার্স স্যার কি পড়বো কি পড়ি না বুঝতে পারি না, সে জায়গা কিন্তু লোকের হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, তো কোন দেশ আয়োজন করবে 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ? কোন দেশ আয়োজন করবে? অপশন এ ইন্ডিয়া, নাকি অপশন বি জাপান, নাকি অপশন সি অস্ট্রেলিয়া, নাকি অপশন ডি চায়না? দ্রুত অ্যান্সার বলো স্যার, দ্রুত স্যার অ্যান্সার বলো। 5 দাগের কোশ্চেন, দ্রুত অ্যান্সার বলো। কি হবে? ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, নাকি চায়না? স্যার অ্যান্সার কি হবে? অ্যান্সার জাপান। এই বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে জাপান। চলো জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান মেন্স অ্যান্ড মিক্সড 4x400 meters teams fail to qualify for the upcoming World Athletics Championship which will be held in Tokyo. জাপানের টোকিওতে এটা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর 2025 সালে। ভারতের পুরুষ এবং মিশ্র 4x400 মিটার দলগুলো আসন্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করতে কিন্তু ব্যর্থ হয়ে গেছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যালাইড নিউজ। এটা খেয়াল রাখতে হবে যে কারা ইন্ডিয়া থেকে পারফর্ম করতে যেতে পারছে না, সেটা হচ্ছে এই পুরুষ এবং মিক্সড 4x400 মিটার যে টিম আছে, সেই টিম ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যেতে পারছে না। যেটা কোথায় আয়োজিত হয়ে যাবে? জাপানের টোকিও শহরে। জাপানের টোকিও শহরে আয়োজিত হতে চলেছে। A qualification event called World Athletics Relays 2025 সাল was held in Guangzhou, China to select the relay teams for the forthcoming World Athletics Championship. এই যে তারা ফেল করলো ইন্ডিয়ার এই মিক্সড অ্যান্ড মেল টিমটা, এই সিলেকশনটা হলো না। কোথায় এই খেলাটা তাহলে হয়েছিল? রিলে খেলাটা কোথায় হয়েছিল? খেলাটা হয়েছিল চাইনার গুয়াংজাউতে। তার মানে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের রিলে রাউন্ড কোথায় হয়েছে সেটাও ইম্পর্টেন্ট, চায়নার গুয়াংজাউতে হয়েছে। বাট মেন খেলাটা 2025 সালের কোথায় হবে? জাপান, শহরের নাম টোকিও। এটা খেয়াল রাখতে হবে স্যার। আর কি খবর রাখা দরকার? ইন দ্য মিক্সড 4x400 মিটার রিলে রেস, বিশাল টিকে, টি সন্তোষ, রূপাল, শুভা ভেঙ্কটাসাম finish the 4th in the heat and fail to the qualify for the Tokyo event. 4x400 মিটার মিশ্র রিলে দৌড়ে বিশাল টিকে, টি সন্তোষ, রূপাল এন্ড শোভা ভেঙ্কটসন এই চতুর্থ স্থান অর্জন করেন। অর্থাৎ 1, 2, 3 গোল্ড, সিলভার অ্যান্ড ব্রোঞ্জ এই ইভেন্টে তারা কিন্তু পারফর্ম করতে পারেনি। তারা 4th র্যাঙ্ক করেছিল এবং টোকিও ইভেন্টের জন্য তারা কিন্তু টোকিওতে
যে খেলাটা হবে অ্যাথলেটিক খেলা, সেখানে তারা অর্জন করতে পারেনি। দৌড় রিলেতে তারা অর্জন করতে পারেনি। দ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স রিলে 2025 ওয়াজ হেল্ড ইন গুয়াংঝাও, চায়না। এটা খেয়াল রাখতে হবে, চায়নার গুয়াংঝাওতে এই রিলে গেমটা আয়োজিত হয়েছিল এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 সালের জন্য। এবং এই যে রিলে গেমটা হয়েছিল সেটা তোমার মে মাসের 11 তারিখ শেষ হচ্ছে, 10 আর 11 তারিখে খেলাটা হয়েছিল। এটা খেয়াল রেখো, যদি খুব সাম্প্রতিককালের কোশ্চেন দেয়, আর না হলে তোমাকে যদি ফ্ল্যাট কোশ্চেন দেয়, তাহলে অনেকদিন আগের থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে রয়েছে যে 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলা হবে কোন দেশে, ভেন্যুটা। এটা একদম আপডেটটা দিয়ে দিলাম। আর ভেন্যুটা কিন্তু অনেকদিন আগে অ্যানাউন্স হয়ে গেছিল, তো সেই রিলেটা কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা খবর। চলো পরের খবর চলে আসো, তোমাদের স্ক্রিনে রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার্ড মাইনিং ট্রাক ওয়াজ লঞ্চড ইন হুইচ স্টেট। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত মাইনিং ট্রাক কোন রাজ্যে চালু হয়েছিল সাম্প্রতিককালে? ভারতের প্রথম, ইন্ডিয়াস ফার্স্ট, দেখো যেগুলো স্ট্যাটিক লেভেলের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্স মানে স্ট্যাটিক লেভেলের জন্য বলতে যেগুলো প্রথমবারের জন্য হচ্ছে, এটা তো স্ট্যাটিক জিকে হয়ে যাচ্ছে। তাহলে সেই ধরনের খবরগুলো কিন্তু রেলের পরীক্ষায় খুব বেশি করে দেয়। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত মাইনিং ট্রাক কোন রাজ্যে চালু হলো সাম্প্রতিককালে? অপশন এ তোমরা বলো গুজরাট, নাকি অপশন বি ছত্তিশগড়, নাকি অপশন সি উড়িষ্যা, নাকি অপশন ডি ঝাড়খণ্ড? কি হবে স্যার অ্যান্সার? কমেন্টে জানিয়ে দাও। গুজরাট, ছত্তিশগড়, উড়িষ্যা নাকি ঝাড়খণ্ড? ভারতের প্রথম হাইড্রোজেন চালিত মাইনিং ট্রাক কোন রাজ্যে চালিত হলো? গুজরাট, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড? এটার অ্যান্সার স্যার ছত্তিশগড়। চলো ডিটেলটা জেনে নিই। কারা করেছে স্যার? আদানি গ্রুপ করেছে। আদানি গ্রুপ এই হাইড্রোজেন চালিত ট্রাক পরিষেবা লঞ্চ করেছে। ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন পাওয়ার্ড মাইনিং ট্রাক কোথায় করলো? ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। আদানি গ্রুপ ছত্তিশগড়ের রায়পুরে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত মাইনিং ট্রাক চালু করেছে। কি বিশেষত্ব রয়েছে? 40 টন পেলোড ট্রাক, 40 টন মানে লোড নিতে পারবে এরকম ট্রাক। 200 কিলোমিটার রেঞ্জ পার রিফিল। প্রত্যেক রিফিলে মানে একটা চেম্বারে যদি হাইড্রোজেন ভরা যায় তাকে বলা হচ্ছে রিফিল। তো সেই একটা রিফিলে 40 টন মাল টেনে নিয়ে এই ট্রাকটা যেতে পারবে প্রায় 200 কিলোমিটার রেঞ্জ। ইট রিপ্লেসেস ডিজেল ট্রাক ফর কোল ট্রান্সপোর্ট, অর্থাৎ কয়লা পরিবহন করার জন্য। কাটিং এমিশন উইথ দ্য জিরো পলিউশন, অর্থাৎ দূষণ রোধের জন্য। যেহেতু পেট্রোল বা ডিজেল পোড়ালে বিশ্ব পরিবেশ দূষণ হচ্ছে, তো সেই লক্ষ্যমাত্রাকে মাথায় রেখেই আদানি গ্রুপ কি করলো? হাইড্রোজেন ট্রাককে ইন্ট্রোডিউস করলো ছত্তিশগড়ের রায়পুরে, যেখানে কয়লা পরিবহন করা হচ্ছে। একটা রিফিলে একবার হাইড্রোজেন রিফিল যদি করা যায় তাহলে 40 টন মাল নিয়ে তারা 200 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করতে পারছে। এটা খুবই ইম্পর্টেন্ট ভারতবর্ষের সায়েন্স টেকনোলজির জন্য এবং এনভায়রনমেন্টাল ইস্যুর জন্য এবং বিজনেস লিডের জন্য। সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে তোমাদের হবে। চলো পরের কোশ্চেন চলে আসো। ফ্রম দ্য 2025 onwards, on which day the government of India will observe আয়ুর্বেদা দিবস? এটা খুব কমন কোশ্চেন, বহুবার কোশ্চেন চাকরি পরীক্ষায় এসছে যে আয়ুর্বেদ দিবস ভারত সরকার কোন দিনে পালন করে। কিন্তু খেয়াল রাখবে 2025 সাল থেকে কোন দিনে পালন করবে বলে বলেছে। 2025 সাল থেকে কোন দিনে ভারত সরকার আয়ুর্বেদ দিবস পালন করবে বলে জানিয়ে রেখে দিয়েছে। অপশন তোমরা বলবে 20 মে, নাকি 27 আগস্ট, নাকি 17 জুলাই, নাকি 23 সেপ্টেম্বর। কোনটি হবে অ্যান্সার? 2025 সাল থেকে ভারত সরকার নিচের কোন দিনটাকে আগামী দিনে আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করবে বলে ঘোষণা করেছে? স্যার অ্যান্সার কি? স্যার এটার অ্যান্সার 23 সেপ্টেম্বর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 23 সেপ্টেম্বর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সারটা স্যার ডিটেল জেনে নিই। ভারত সরকার 23 সেপ্টেম্বরকে আয়ুর্বেদ দিবস হিসাবে মনোনীত করছে। The government of India has designed 23rd September as আয়ুর্বেদ দিবস। Earlier মানে এর আগে আয়ুর্বেদ দিবস was observed on ধনন্তরী জয়ন্তী বা ধন্বন্তরাস ডে, ধনতেরাস দিবসে বা ধন্বন্তরী জয়ন্তীতে আয়ুর্বেদ দিবস পালন হতো। এবার থেকে কিন্তু এটাকে পৃথক দিন 23 সেপ্টেম্বর কাউন্ট করা হচ্ছে। The Modi government started observing
ধনতেরাস ডে অ্যাজ আয়ুর্বেদা দিবস ইন 2026। প্রথমে মোদী সরকার 2016 সাল থেকে কিন্তু ধনতেরাসের দিন এই ভারতের আয়ুর্বেদ দিবস হিসেবে এটাকে ঘোষণা করেছিল। 2016 সালের পরবর্তীকালে 2025 সাল থেকে অনওয়ার্স 23 সেপ্টেম্বর কিন্তু এটা শিফট হয়ে যাচ্ছে, পার্মানেন্ট এটা তারিখ পেয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি, ধন্বন্তরী ওয়াজ দ্য ফিজিশিয়ান অফ গড। যেহেতু হিন্দু পুরাণ অনুসারে ধন্বন্তরী ছিলেন চিকিৎসক, তাই তার উদ্দেশ্যেই কিন্তু ধন্বন্তরী জয়ন্তীতে এটা পালন করা হতো। বাট বর্তমানে 2025 সাল থেকে ভারত সরকার চাইছে যে 23 সেপ্টেম্বর এটাকে পার্মানেন্ট আয়ুর্বেদ দিবস হিসাবে কিন্তু পালন করার জন্য। চলে আসো আমরা পরের টপিককে আলোচনা করার আগে, এইগুলো ধরো বলেই দিলাম বাবা, দেখে নিস, আর নতুন করে কিছু বলার নেই। চলে আসো পরের টপিকে, এটা সব বলে দিয়েছি বাবা। আচ্ছা 23 তারিখটা কেন, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। 23 তারিখটা কেন এটা বলে দিই। 23 সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎ বিষুব ঋতু। এর বাংলাটা খুব মুশকিল, ইংরেজিটা ভালো করে বলে রাখ, এটা তো ওরা অনেকে জানিস। অটোনমাল এই কি বলে আটাম ইকুইনক্স ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। And on this day, on this very day, এই দিনে সূর্য, the sun is directly overhead on the equator. এই দিনকে সূর্য পুরোপুরি নিরক্ষরেখার বা বিষুবরেখার উপরে থাকে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এবং পৃথিবীতে দিন ও রাত সমান সমান হয়। And on this day signifies the philosophy of Ayurveda, যেখানে আয়ুর্বেদ যে দর্শন, সেই দর্শন নির্দেশ করছে যে আমাদের শরীরের যে বেসিক ভারসাম্য, আমাদের শুধুমাত্র শরীর নয়, আমাদের আত্মা, আমাদের মন, আমাদের শরীর, আমাদের বিবেক বুদ্ধি, সকলের ভারসাম্যই একটা সুষ্ঠু সবল জীবনযাপন বা জীবন দিতে পারে, একটা দেহ দিতে পারে। শুধু শরীরের যত্ন নিলে হবে না, মনের যত্ন নিতে হবে এবং বিবেকের যত্নও নিতে হবে, সবটা মিলিয়ে একটা মানব জন্ম। তো সেই কারণে যেহেতু উত্তর গোলার্ধে 23 সেপ্টেম্বর একদম বিষুবরেখা লম্বালম্বি থাকছে, এবং ভারতের অবস্থান আমরা জানি যে উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে, তো সেই নিরিখে এই দিনটাকে চুজ করা হয়েছে। চলো পরের টপিকে চলে আসি আমরা। পরের কোশ্চেন তোমাদের স্ক্রিনে রয়েছে, হুইচ স্পোর্ট ইজ মেকিং ইটস ডেবিউট অ্যাট 2026 এশিয়ান গেমস। স্পোর্টসের ভেন্যু থেকে কিন্তু মারাত্মক লেভেলে কোশ্চেন দেয়, আপকামিং ভেন্যুগুলোতে কোশ্চেন দেবে। 2026 সালে যে এশিয়ান গেমস আছে, সেই গেমসটিতে কোন খেলা ইনক্লুড হবে বা প্রথমবারের জন্য পারফর্ম করা হবে বা আত্মপ্রকাশ করবে। 2026 সালের যে এশিয়ান গেমস রয়েছে, সেখানে কোন খেলা প্রথমবারের জন্য আত্মপ্রকাশ করতে চলেছে? অপশন এ মিক্সড মার্শাল আর্টস, নাকি অপশন বি ক্রিকেট, নাকি অপশন সি কাবাডি, নাকি অপশন ডি বেসবল। কমেন্টে দুটো জানাও স্যার, দুটো কমেন্টে জানাও স্যার এটার অ্যান্সার কি হবে। খুব কমন জিনিস, ক্রিকেট, কাবাডি, বেসবল নাকি মিক্সড মার্শাল আর্টস, কোনটা স্যার অ্যান্সার হবে বলো। স্যার অ্যান্সার মিক্সড মার্শাল আর্টস। মিক্সড মার্শাল আর্টস এর আগে পারফর্ম করা হয়নি এশিয়ান গেমসে, এটা কিন্তু ফার্স্ট টাইম 2026 সাল থেকে ইনক্লুড হচ্ছে বা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, ওসিএ, শর্ট ফর্মটা মনে রাখবে, ওসিএ এর ফুল ফর্ম পরীক্ষায় কোশ্চেন দেয়। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া হ্যাজ কনফার্ম দ্যাট ক্রিকেট উইল বি দ্য retained and mixed martial arts will make its debut at 2026 Asian Games and scheduled to be held in Aichi and Nagoya। এই দুটো শহর কোথায়? জাপানে। কবে থেকে শুরু হবে? সেপ্টেম্বর 19 থেকে অক্টোবর 4, 2026 সালে। অর্থাৎ সেপ্টেম্বর 19 থেকে অক্টোবর 4 এই তারিখের মধ্যে 2026 সালে পারফর্ম হবে জাপানের আইচি এবং নাগোয়া দুখানা শহরে। এবং সেখানে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া সিদ্ধান্ত নিচ্ছে কি, নিশ্চিত করেছে যে ক্রিকেট যেমন ছিল ইনক্লুড, তেমন কিন্তু ক্রিকেট খেলাটাও এই কি বলে আমাদের এই যে খেলা পার্টিকুলার এশিয়ান গেমস সেখানে পারফর্ম করা হবে। এবং এর সঙ্গে সঙ্গে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হচ্ছে মিশ্র মার্শাল আর্ট বা বলা হয় মিক্সড মার্শাল আর্টস, এটা প্রথমবারের জন্য কিন্তু ইনক্লুড হয়ে যাবে। তো খবরটা ইম্পর্টেন্ট খবর। এছাড়াও জেনে নেওয়া যাক ক্রিকেটস 4th অ্যাপিয়ারেন্স। ক্রিকেট এর আগে কিন্তু টোটাল 4 বার এশিয়ান গেমসে পারফর্ম করা হচ্ছে। কবে থেকে শুরু হয়েছে? 2010 সাল, 2014 সাল, 2023 সাল। এরকম ভাবে 2026 সালেও কিন্তু পরপর এই নিয়ে 4 বার পারফর্ম করা হবে। ক্রিকেট কন্টিনিউ থাকবে এশিয়ান গেমসে,
কিন্তু এবার ফার্স্ট টাইম মিক্সড মার্শাল আর্টও কিন্তু ইনক্লুড হচ্ছে, ঠিক আছে? এটা খেয়াল রেখো। আচ্ছা, এর সঙ্গে জিনিস বলে রাখা দরকার, মিক্সড মার্শাল আর্টটা কি জিনিস? এখানে কুরুস বা কুরাস খেলা এবং জিজুৎসু, ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে এই দুটো খেলা তো ছিলই, এর সঙ্গে সঙ্গে কিন্তু মিক্স মার্শাল আর্টটাও ইনক্লুড হবে। মানে দুখানা ক্যারাটার যে নানারকম ভাগাভাগি আছে, মানে হস্তযুদ্ধের যে নানারকম ভাগাভাগি আছে, তার মধ্যে কুরুস এবং জুৎসু আগের থেকে ছিল, এখানে মিক্স মার্শাল আর্টটাও কিন্তু ইনক্লুড হতে চলেছে এই খেলাটার মধ্যে। চলো চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে রয়েছে, ফটাফট উত্তর দেবে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স? কয়েকদিন আগেই সম্প্রতি অপারেশন সিঁদুর গেল, সেটা নিয়ে তোমরা অবশ্যই সমস্ত ডিটেল জেনে গেছো। সেই রিলেটেড একটা কোশ্চেন ভারতবর্ষের ডিফেন্স নিয়ে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ অফ দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স? ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো তোমরা বলে দেবে কমেন্টে যে ভাই চিফ অফ দ্য এয়ার স্টাফ কে আছেন বর্তমানে, কমেন্টে জানিয়ে দাও চিফ অফ দ্য এয়ার স্টাফ কে আছেন। আর এটাও বলে দাও যে কোন অপশনটা ঠিক, যে এখন তিনি ভাইস চিফ হিসাবে নিযুক্ত হচ্ছেন, উপপ্রধান হিসেবে নিযুক্ত হচ্ছেন। অপশন এ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, নাকি অপশন বি এয়ার মার্শাল বিক্রম সিং, নাকি অপশন সি এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি, নাকি অপশন ডি এয়ার মার্শাল সন্দীপ কাপুর? কি হবে স্যার অ্যান্সার? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স? বলো কি হবে স্যারের অ্যান্সার? নর্মদেশ্বর তিওয়ারি। এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার। নর্মদেশ্বর তিওয়ারি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো ডিটেলটা জেনে নিই। ডিটেলটা কি স্যার? এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি is said to assume the role of vice chief of the air staff on 2nd May 2025 সাল। 2nd May থেকে 2025 সালে তিনি ভাইস চিফ এয়ার মার্শাল হিসেবে নিযুক্ত হচ্ছেন। এবং কার জায়গায় তিনি আসছেন? তার জায়গায় কে ছিলেন? এসপি ধাঙ্কার ছিলেন। এয়ার মার্শাল এসপি ধাঙ্কারের জায়গায় তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন। হু রিটায়ার্ড অন April 30, 30শে এপ্রিল এসপি ধাঙ্কার এয়ার মার্শাল সাহেব তিনি রিটায়ার করছেন। তার জায়গায় আসছেন কে? বর্তমানে এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি, তিনি ভারতবর্ষের এয়ার স্টাফের ভাইস চিফ এয়ার মার্শাল হচ্ছেন, ভাইস চিফ হচ্ছেন এয়ার স্টাফের। অ্যান্ড লাস্ট কোশ্চেন আজের জন্য, সেটা কি? হোয়াট ইজ ইন্ডিয়াস গ্লোবাল জিডিপি র্যাঙ্কিং? গ্লোবাল জিডিপি র্যাঙ্কিং বলছে বিশ্বৈক বা বৈশ্বিক জিডিপি র্যাঙ্কিং অ্যাজ পার দ্য IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এপ্রিল 2025 ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট। 2025 সালে এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে ভারতের বৈশ্বিক জিডিপি র্যাঙ্কিং কত? 2nd, 3rd, 4th, 5th, A, B, C, D অপশন কোনটা হবে? দ্রুত কমেন্টে জানিয়ে দাও। বলো ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট 2025 সাল যে রিপোর্ট বেরিয়েছে এপ্রিল মাসে, তাতে ইন্ডিয়ার র্যাঙ্ক কত IMF এর রিপোর্ট অনুযায়ী? 2nd, 3rd, নাকি 4th, নাকি 5th, নাকি কোনটাই নয়? সেটার অ্যান্সার, দ্য রাইট অ্যান্সার ইজ 4th, চতুর্থ স্থান। IMF রিপোর্ট 2025 সাল বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বরে রয়েছে, আর সেখানে ভারতের স্থান হচ্ছে 4th, ঠিক আছে? যেখানে যদি এই রিপোর্টগুলো দেখি তাহলে ফার্স্টে হচ্ছে মার্কিন মানে আমেরিকা, সেকেন্ডে তোমার হচ্ছে চায়না, র্যাঙ্কিংগুলো খেয়াল রাখবে, সেকেন্ডে চায়না, থার্ডে তোমার জার্মানি, আর ফোর্থে হচ্ছে ইন্ডিয়া। তাহলে একে আমেরিকা, তারপরে চায়না, তারপরে জার্মানি, আর তারপরে ইন্ডিয়া, ঠিক আছে? যেখানে যদি ডিটেলটা পড়ি আমরা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র $30.34 ট্রিলিয়ন জিডিপি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে, চায়না ধরে রেখেছে $19.53 ট্রিলিয়ন, জার্মানি ধরে গেছে $4.92 ট্রিলিয়ন,
আর ইন্ডিয়া $4.39 ট্রিলিয়ন নিয়ে যুক্ত রয়েছে, যদিও দুঃখের বিষয় ভারতবর্ষে এখনো গরিবই মিটছে না। এনিওয়ে, যাই হোক, তবুও মনে রাখতে হবে স্যার, ইন্ডিয়া ওভারঅল বিশ্ব র্যাঙ্কিংয়ে আইএমএফ হিসাব অনুযায়ী কিন্তু 4th র্যাঙ্কিংয়ে চলে এসছে। তো হোয়াট এভার, আমরা যদি আইএমএফ সম্বন্ধে একবার রিভিশন দিইনি, জিকে পোর্শনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা কি? আইএমএফ তৈরি হয়েছিল 1945 সালে, যার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। এক বর্তমান এমডি বা ম্যানেজিং ডিরেক্টরের নাম কি? ক্রিস্টালিনা জর্জিয়েভা, যিনি বুলগেরিয়ার বাসিন্দা। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা বহুবার পরীক্ষা কোশ্চেন এসছে। ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন? গীতা গোপীনাথ, ভারত বংশোদ্ভূত, ইন্ডিয়ান অরিজিনেটেড। এনার নামও বহুবার পরীক্ষায় এসছে। চিফ ইকোনমিস্ট, মুখ্য অর্থনীতিবিদ বা অর্থনৈতিক উপদেষ্টা কে রয়েছেন? পিয়ারি অলিভিয়ার গুয়ানশাস, যিনি ফ্রান্স থেকে বিলং করেন। এক্সিকিউটিভ ডিরেক্টর ফর ইন্ডিয়া অ্যাট আইএমএফ, ভারত থেকে সিইও বা এক্সিকিউটিভ ডিরেক্টর বা মুখ্য কার্যনির্বাহী কে আছেন? এনার নামও পরীক্ষায় 1-2বার এসছে, কৃষ্ণা মূর্তি সুব্রমণিয়াম। আর টোটাল আইএমএফ এ কতগুলো দেশ প্রিন্সিপাল বডি হয়ে রয়েছে? 191খানা দেশ। তো এই ট্র্যাডিশনাল জায়গাগুলোকে কিন্তু তোমাকে আপডেটটা দেখে নিতে হবে। এটা কিন্তু আপডেটটাই তোমাদের দেওয়া হলো। এগুলো প্রত্যেকবার বিভিন্ন রকম পরীক্ষায় আসে, যারা একবার কিন্তু মুখস্থ করে বা দেখে নিয়ে অবশ্যই যেও। পরীক্ষার জন্য এখান থেকে একটা না একটা কিন্তু কোশ্চেন আসেই কোনো না কোনো সেটে। ভালোভাবে করে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা দেখে নিও। তো এরকম করে আমরা রেলের যে প্রাইম অ্যাফেয়ার্স গুলো রয়েছে, প্রাইম খবরগুলো আমরা যেগুলো তোমাদের বলে দিচ্ছি, সেই খবরগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু আমাদের কমেন্টে জানিয়ে দেবে। নোট, এই যে অ্যানালিসিস করা নোটগুলো, যেগুলো মূল টপিক বাছাই করা খবর, যেগুলো খুব গুরুত্বপূর্ণ খবর, টপিক ওয়াইজ সেগুলো এড়ে দিচ্ছি, যাতে তোমাদের সহজে রিভিশন হয়ে যায়। নোট দিয়ে দেওয়া হবে, স্পেশাল কিছু নোট আমি টেলিগ্রামে দিয়েও দেবো। তো রেলের যে প্রাইম খবর নিয়ে যে প্রাইম অ্যাফেয়ার্স, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের অ্যানালিসিস করছি, তার পরের ক্লাস দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা এক্সাম কমরেড অ্যাচিভার্সিটি এই ইউটিউব চ্যানেলে নির্দিষ্ট সময়ে খেয়াল রেখো। নোট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও, যারা এখনো জয়েন করোনি। আর তোমাদের কি কি জিনিস লাগবে, কি কি জিনিস তোমাদের পেলে ভালো হয়, সেটার জন্য কিন্তু অবশ্যই কমেন্টে তোমাদের উল্লেখযোগ্য মন্তব্য জানিয়ে দিও। আজকে এই অবধি, পরের দিন পরের এপিসোড নিয়ে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।